ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে পোলট্রির খুব গুরুত্বপূর্ণ একটি মিনারেলস ক্যালসিয়াম, যেটি ব্রয়লার এবং লেয়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ক্যালসিয়াম নিয়ে সংক্ষিপ্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ক্যালসিয়াম আসলে ব্রয়লারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যে ব্রয়লারের হাড়ের গঠন এর জন্য এবং বডি স্ট্রাকচার গঠনে ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি লেয়ার মুরগির ক্ষেত্রে কিন্তু এটি আরও অধিক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে লেয়ার মুরগির যে ডিমের খোলস, এই খোলসের প্রায় 94 থেকে 97% কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, এবং একটি ডিম তৈরিতে কিন্তু 2 থেকে 2.5 গ্রাম প্রায় ক্যালসিয়ামের প্রয়োজন হয়। সুতরাং ব্রয়লার এবং লেয়ার ক্ষেত্রে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। সাধারণত ফিডে ক্যালসিয়ামের সোর্স হিসেবে সাধারণত লাইমস্টোন ব্যবহার হয়, ঝিনুকের গুঁড়া, ওয়েস্টার সেল, এছাড়া ডাইক্যালসিয়াম ফসফেট যেটাকে আমরা ডিসিপি বলি, এরপরে মনিক্যালসিয়াম ফসফেট এমসিপি এবং বোন মিল, এগুলো কিন্তু ক্যালসিয়ামের সোর্স হিসেবে মুরগির খাদ্যে ব্যবহার হয়ে থাকে। তো আমরা সাধারণত লেয়ারের ক্ষেত্রে যেটা করি, যে আমরা লেয়ার গ্রোয়ার ফিডে সাধারণত ক্যালসিয়াম আমরা 0.9 থেকে 1.25% ইউজ করে থাকি। এরপর হচ্ছে যে প্রি লেয়ারে সাধারণত 2 থেকে 2.5% ব্যবহার হয় ক্যালসিয়াম, এবং লেয়ার ফিডে সাধারণত 3.8 থেকে 4.5 4.5% পর্যন্ত কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এই ক্যালসিয়াম যখন মুরগি খায় তখন কিন্তু এটি ফিডের সাথে খাওয়ার পরে এটি কিন্তু খাদ্যের যে অন্য অন্য উপাদান আছে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, এটির মতো কিন্তু এটির হজম প্রক্রিয়া না। এটি যখন মুরগি খায় তখন এটি মুরগির যে প্রোভেন্টিকুলাস আছে, এই প্রোভেন্টিকুলাসে এটি পৌঁছার পরে এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এবং পেপসিন নিঃসৃত হয়। ফলে এটি এই অদ্রবণীয় যে ক্যালসিয়াম, এটি আগে দ্রবণীয় ক্যালসিয়াম আয়নে পরিণত হয় এবং তারপর কিন্তু এটি শোষিত হয়। তো এরপর গিজার্ডে যখন ক্যালসিয়াম পৌঁছায় তখন যে ক্যালসিয়ামের যে কোর্স পার্টিকেল আছে এগুলো কিন্তু গ্রাইন্ডিং হতে থাকে এবং আস্তে আস্তে এগুলো ভাঙতে থাকে এবং দ্রবণীয় হতে থাকে এবং ধীরে ধীরে এটি শোষণ হতে থাকে। তো এটি হচ্ছে যে লেয়ার মুরগির ক্ষেত্রে সাধারণত ক্যালসিয়ামের কোর্স পার্টিকেল ইউজ করা হয়, যাতে এর শোষণ প্রক্রিয়াটা মানে শোষণ, দ্রবণীয় হওয়া এবং শোষণের ক্ষেত্রে যাতে সময়টা দীর্ঘ সময় লাগে, ধীরে ধীরে হয়। এই জন্য কিন্তু সাধারণত লেয়ার ফিডে কোর্স পার্টিকেল ইউজ করা হয়। সাধারণত 2 to 4 mm সাইজের লাইমস্টোন আমরা ব্যবহার করে থাকি। তো এভাবে ক্যালসিয়াম খাওয়ার পরে ক্যালসিয়ামটা নর্মালি কিন্তু আমরা জানি যে পাকস্থলীর স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্র অন্ত্রের যে 3টি পার্ট আছে, সাধারণত ডুওডেনাম, জিওজিনাম এবং ইলিয়াম, এই 3টে পার্টে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়ে এটি কিন্তু রক্তে চলে যায়। তো এই যে ক্যালসিয়াম যখন বডিতে ক্যালসিয়ামের ঘাটতি হয় বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়, তখন কিন্তু এই ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য কিন্তু D3-র প্রয়োজন হয়। এই D3টা কী করে? এই D3টা ক্ষুদ্রান্ত্রের যে কোষ, এই কোষের মধ্যে ক্যালসিয়াম শোষণে এবং কোষের মধ্যে এই ক্যালসিয়াম পরিবহনে এবং এটি ব্লাডে নিয়ে যেতে কিন্তু D3-র ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে শুধু ক্যালসিয়াম না, যখন আমরা ক্যালসিয়াম খাওয়াবো পাশাপাশি যাতে আমরা ভিটামিন D3ও আমরা খাওয়াই, তাহলে হবে কি যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা এবং এটা ভালো হবে এবং এটি ক্যালসিয়ামের পরিমাণটা রক্তে বাড়াতে সহযোগিতা করবে। তো সাধারণত ক্যালসিয়ামের উপস্থিতিতে অ্যাক্টিভ শোষণ যখন হয় ক্যালসিয়ামের, তখন কিন্তু এটি রক্তে চলে আসে। তো রক্তে আসার পরে ক্যালসিয়াম কিন্তু আসলে 3টা ফর্মে সাধারণত রক্তে থাকে। একটি হচ্ছে যে আয়নিক ফর্ম, এটি হচ্ছে সবচেয়ে কার্যকরী রূপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম, যেটা এখানে প্রায় 50% ব্লাডের যে ক্যালসিয়াম থাকে তার 50% প্রায় আয়নিক ফর্মে থাকে ক্যালসিয়াম। এরপরে আরেকটি ফর্মে থাকে ক্যালসিয়াম ব্লাডে, সেটি হচ্ছে প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম, এটি প্রায় 40% থাকে। আর এছাড়াও আরও ক্যালসিয়াম কমপ্লেক্স হিসাবে আরও 10% ব্লাডে থাকে, যেমন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সাইটেট, এই ধরনের কমপ্লেক্স হিসেবে কিন্তু থাকে।
কিন্তু ক্যালসিয়াম আয়ন ফর্মে যেটা থাকে সেটা কিন্তু সরাসরি ব্যবহার হয়, এবং অন্যগুলো যেগুলো কমপ্লেক্স আকারে বা বাউন্ড আকারে থাকে এগুলো কিন্তু ভাঙার পরে তারপরে কিন্তু এই ক্যালসিয়ামটা ব্যবহার হয়ে থাকে। তো নর্মালি ক্যালসিয়াম ব্লাডে আসার পরে এটি সাধারণত যে মুরগির দুই ধরনের হাড় আমরা দেখতে পাই মুরগির শরীরে। একটি হলো যে স্ট্রাকচারাল বোন বা সাধারণত দেহের গঠনের জন্য যে হাড়, সেগুলি হচ্ছে যে ফিমার, টিবিয়া, তারপর ভার্টিব্রা, এগুলো কিন্তু মেজর বোন, এবং এগুলোর যে মিনারেলাইজেশন এবং এগুলোকে মজবুত করার জন্য, বডির ফ্রেমকে মজবুত করার জন্য কিন্তু ক্যালসিয়াম ব্যবহার হয়। আরেক ধরনের বোন লেয়ার মুরগির ক্ষেত্রে তৈরি হয়, সেটি হচ্ছে কিন্তু মেডুলারি বোন, যেটিতে মেডুলারি বোনে তৈরিতেও ক্যালসিয়াম প্রয়োজন হয়, এবং এই মেডুলারি বোন তৈরিতে এবং এখানে ক্যালসিয়াম ডিপোজিশন সঞ্চিত করে রাখার জন্য কিন্তু অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয়, যেটা পরবর্তীতে ডিম তৈরির কাজে লাগে। তো এই ধরনের দুই ধরনের বোন তৈরিতে সাধারণত ক্যালসিয়াম প্রয়োজন হয়। এছাড়াও লেয়ার মুরগির ক্ষেত্রে ডিম তৈরির ক্ষেত্রে যখন ডিম্বাশয় থেকে ডিমটা বের হয়ে আসে ওভিডাক্টের মাধ্যমে ডিম্ব নালীর ভিতর দিয়ে, আপনারা জানেন যে যখন ইউটেরাসে ডিমটা এসে পৌঁছায় তখন কিন্তু ডিমের খোলস তৈরির জন্য সেখানে কিন্তু প্রায় 18 থেকে 20 ঘন্টা কিন্তু সেখানে অবস্থান করে, এবং এই 18 থেকে 20 ঘন্টায় অবস্থান করার সময়ে প্রতি ঘন্টায় কিন্তু প্রায় 100 থেকে 125 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় প্রতি ঘন্টায়, এবং এখানে ইউটেরাসে প্রায় 18 থেকে 20 ঘন্টা লাগে এই ডিমের খোলসটা তৈরি হইতে। তো এই কারণে যখন লেয়ার মুরগির ক্ষেত্রে বিশেষ করে সাধারণত লেয়ার মুরগি যখন রাতে খাবার খায় না, তখন কিন্তু এই যে মেডুলারি বোনে যে ক্যালসিয়াম সঞ্চিত আকারে থাকে এটি কিন্তু বডি মুক্ত করে ব্লাডে নিয়ে আসে, এবং ব্লাড থেকে এই ব্লাডের মাধ্যমে এই ক্যালসিয়ামটা কিন্তু এক্সেল গ্ল্যান্ড মানে গ্রন্থি যেগুলো আছে, ক্যালসিয়াম নিঃসরণ করার যে গ্রন্থি আছে ওভিডাক্টে, সেই গ্রন্থিতে ক্যালসিয়াম পৌঁছে এবং সেখান থেকে কিন্তু এই ক্যালসিয়ামটা নিঃসৃত হয়। তো তারপরে কিন্তু এই ডিমের খোলসটা তৈরি হয়। তো শরীরে কিন্তু ক্যালসিয়ামের যে নিয়ন্ত্রণ এটি কিন্তু আবার একটি হরমোনাল প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। বডিতে ক্যালসিয়াম বাড়লে কমলে এটা কিন্তু সাধারণত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো বডিতে 3 ধরনের হরমোন থাকে যেগুলো এই ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে একটি হচ্ছে যে প্যারাথাইরয়েড হরমোন, একটি হচ্ছে যে ক্যালসিটোনিন হরমোন, আর আরেকটি হচ্ছে যে লেয়ার মুরগির ক্ষেত্রে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন। তো বডিতে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তখন কিন্তু রক্তে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায়, এবং এই প্যারাথাইরয়েড হরমোন কিন্তু বোন থেকে ক্যালসিয়াম মুক্ত করে এবং এটাকে ব্লাডে নিয়ে আসে এবং ভিটামিন D3কে অ্যাক্টিভ করে যাতে এটির শোষণে সহযোগিতা করে, এবং কিডনিতেও এটি রিটেনশন বা অ্যাবজর্পশন কিন্তু বাড়ায়। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন ব্লাডের যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তখন কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যালেন্সটা করে। তো আবার বডিতে যখন ক্যালসিয়াম বেড়ে যায় তখন কিন্তু আবার ক্যালসিটোনিন হরমোন যেটি আছে সেটি সাধারণত বোনের যে ক্যালসিয়াম ব্রেকডাউন এটিকে কমায়, এবং রক্তে যে ক্যালসিয়ামের পরিমাণ আছে এটিকেও সাধারণত কমায়। শরীরে ক্যালসিয়াম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু কিডনিরও একটি ভূমিকা আছে। সাধারণত বডি থেকে কিডনি ক্যালসিয়াম লস কমায় এবং এটি ভিটামিন D3কে অ্যাক্টিভেট করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে, এবং এটি কিন্তু বডি থেকে অতিরিক্ত মিনারেলস বের করে দেয়। ফলে আমরা এই আলোচনার প্রেক্ষিতে বুঝলাম যে যদি কোনো কারণে কিডনি যদি কোনো ডিজিজ অ্যাফেক্টেড হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন বা ক্যালসিয়ামের যে রিটেনশন এটা কিন্তু কমে যায়, তখন কিন্তু ডিমের খোলস পাতলা হয় এবং প্রোডাকশন কিন্তু কমে যেতে পারে। এটি একটি বিষয়। আবার আমরা যেটি বললাম যে হরমোনের মাধ্যমে যেহেতু এই ক্যালসিয়াম বডিতে নিয়ন্ত্রণ হয়, সুতরাং এটি যদি কোনো কারণে অতিরিক্ত হিট স্ট্রেসের কারণে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, ব্লাড পিএইচ বেড়ে যায় এবং এই হরমোন তৈরি প্রক্রিয়াটা যখন বাধাগ্রস্ত হয় তখনও কিন্তু এই ক্যালসিয়ামটা সঠিকভাবে অ্যাবজর্পশন হতে পারে না। তখনও কিন্তু দেখা যায় যে অতিরিক্ত গরমে মুরগির ডিম খোলস পাতলা হয়ে যায়, ডিমের খোসা ঠিকমতো তৈরি হয় না, কালার, এ ধরনের অসুবিধাগুলো কিন্তু হয়ে যায়।
তো আমরা আজকের আলোচনা থেকে ক্যালসিয়ামের যে টোটাল যে হজম, শোষণ এবং বিপাক ক্রিয়া এটি কিন্তু আমরা জানলাম। পাশাপাশি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, শরীরে কিন্তু ক্যালসিয়ামের যেমন প্রয়োজন আছে, তেমনি অতিরিক্ত ক্যালসিয়ামও কিন্তু শরীরের জন্য আবার ক্ষতিকর। সাধারণত শরীরে বা রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম বেড়ে গেলে সেটা কিন্তু আপনার শরীরের জিঙ্কের অ্যাবজর্পশন কমায় দেয়, এরপরে আপনার ম্যাঙ্গানিজের অ্যাবজর্পশন বা শোষণ কমায় দেয়, এবং এটি শরীরের যে অ্যাভেলেবল ফসফরাস থাকে এটিরও পরিমাণ কমায় দেয়। কারণ আমরা জানি যে সাধারণত ফিডে যে ক্যালসিয়াম এবং ফসফরাস এটা একটা রেশিওতে থাকে, সাধারণত ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিও 2:1 এই ফরম্যাটে থাকে। সুতরাং আমাদেরকে অবশ্যই ক্যালসিয়াম যেমন একটি গুরুত্বপূর্ণ মিনারেলস, এটি যেমন অবশ্যই প্রয়োজন, আবার এটির অতিরিক্ত ব্যবহারও কিন্তু আবার মুরগির জন্য ক্ষতিকর। কারণ এটি যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং শরীরে যখন আপনার জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফসফরাস এগুলোর ঘাটতি হয়ে যাবে অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে, তখন কিন্তু আপনার যে জিঙ্ক কিন্তু বিভিন্ন এনজাইম তৈরিতে কোএনজাইম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এনজাইম তৈরিতে সহযোগিতা করে, তখন কিন্তু এনজাইমগুলো তৈরি হবে না। এবং ফসফরাসও যদি সঠিকভাবে না থাকে, ম্যাঙ্গানিজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু মুরগির পেশির দুর্বলতা হবে এবং লেগ উইকনেস এ ধরনের বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। সুতরাং আপনারা যখন ক্যালসিয়াম ব্যবহার করবেন তখন অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের তত্ত্বাবধানে এবং ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুসারে সঠিক নিয়মে সঠিক ডোজে আপনার মুরগির ফার্মে ক্যালসিয়াম ব্যবহার করবেন। তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।